আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এদিকে মিয়ানমারের আরও 63 সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে। ভোটের আগের দিন পাকিস্তানের জোড়া বিস্ফোরণ, নিহত 25। এরপর জানাবো স্বাধীন ফিলিস্তিনি ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নয়, ঘোষণা সৌদি আরবের। জানাবো হামাস ইসরায়েল যুদ্ধের সর্বশেষ ভয়ঙ্কর আপডেট, রক্তক্ষয়ী হামলা থামার কোনো লক্ষণ নেই, চলছে তুমুল লড়াই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কৌশল বদলাচ্ছে ইউরোপ। এবং সর্বশেষ জানাবো ইউক্রেন নিয়ে পশ্চিমারা ক্লান্ত, তারা এখন ভীতি ছড়াচ্ছে বলছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মিয়ানমারের আরও 63 সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে। মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে দেশটির বর্ডার গার্ড পুলিশের নতুন করে আরও 63 সশস্ত্র সদস্য পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়ে এখনো পর্যন্ত মোট 327 জন মিয়ানমারের বিজিপি, সেনা, কাস্টমস কর্মকর্তা ও অসামরিক নাগরিক দেশে এলেন। বুধবার দুপুর পর্যন্ত টেকনাফের হোয়াইক্যাং সীমান্ত দিয়ে 63 জন প্রবেশ করেছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বাংলা নিউজকে জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখনো পর্যন্ত 327 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশ, বিজিবি, সেনা সদস্য, কাস্টম কর্মকর্তা সহ অসামরিক নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয় নিয়েছে। গতকাল পর্যন্ত পাওয়া খবরে বিজিবির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, মিয়ানমার থেকে আসা 183 বিজিপি সদস্যের মধ্যে তুমব্রু বিওপির 76 জন, ঘুমধুমে 37 জন ও বালুখালী এলাকা 70 জন ছিলেন। মোট 227 জন বিজিপি সদস্য কক্সবাজার বিজিপি ব্যাটালিয়নের অধীনে আছেন। অন্যদিকে টেকনাফের হোয়াইক্যাং বিওপিতে আরও 2 জন বিজিবি সদস্য রয়েছেন। ভোটের আগের দিন পাকিস্তানের জোড়া বিস্ফোরণ, নিহত 25। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে জোড়া বিস্ফোরণে অন্তত 25 জন নিহত এবং 40 জনের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। নির্বাচনের আগের দিন বুধবার প্রদেশটির 2টি জেলায় এসব ঘটনা ঘটেছে। খবর জিও নিউজের। প্রথম ঘটনায় 15 জনের মতো মানুষ নিহত হয়েছেন। বুধবার প্রদেশের পিশিন জেলার নোকান্দি এলাকায় এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে এই ঘটনা ঘটেছে। স্বতন্ত্র ওই প্রার্থীর নাম আসফান দিয়ার খান কাকার। বিস্ফোরণের সময় তিনি কার্যালয়ে ছিলেন না। তফসিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হাবিব নিউজকে বলেছেন, আহত ব্যক্তিদের এই হাসপাতালে আনা হয়েছে। তাদের বেশিরভাগের অবস্থা গুরুতর। এছাড়া মরদেহগুলো এখানে আনা হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানি নির্বাচন কমিশন বিস্ফোরণের বিষয়টি নিজেদের নজরে দিয়েছে। এছাড়া বেলুচিস্তানের মুখ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শকের কাছে এ বিষয়ে প্রতিবেদন তলব করেছেন। অন্যদিকে বুধবার বেলুচিস্তানে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এবার কিলা সাইফুল্লাহ জেলায় জমিয়ত উলামায়ে ইসলাম ফজলে নির্বাচনী অফিসের কাছে এই বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় 10 জনের মতো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক মানুষ। বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট হবে। এই নির্বাচনের মাধ্যমে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার বেছে নেবেন 12 কোটি 80 লাখ পাকিস্তানি ভোটার। এবারের নির্বাচনে কেন্দ্রীয় আইনসভার জন্য 5191 জন এবং প্রাদেশিক আইনসভার জন্য 12,695 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দেশের প্রধান বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। 4 মামলায় দোষী সাব্যস্ত করে ইমরান খানকে 34 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে পিটিআই ও ইমরান খানের সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এসব সাজা দেওয়া হয়েছে। বর্তমানে কারাগারে বন্দী তিনি। ফলে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ভোটে কারচুপি নিয়ে আশঙ্কা ও উদ্বেগ ততই বাড়ছে। নির্বাচনী হাওয়া বইলেও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি মোটেও ভালো নয়। 2015 সালের পর সদ্য বিদায়ী 2023 সালে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। এমনকি নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় বেশ কয়েকজন সংসদ সদস্য প্রার্থী প্রাণ হারিয়েছেন। দেশের এমন ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে নির্বাচন পেছাতে সংসদের উচ্চকক্ষ সিনেটের প্রস্তাব পর্যন্ত পাশ হয়েছে। তবে এই প্রস্তাব অগ্রাহ্য করে বৃহস্পতিবারই ভোটের আয়োজন করেছে দেশটির ইসি। স্বাধীন ফিলিস্তিনি ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নয়, বললেন সৌদি আরবের প্রিন্স।
ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া একটি বিবৃতিতে একথা বলা হয়েছে। এর আগে গতকাল হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, সৌদি আরব এবং ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক বলে বাইডেন প্রশাসন ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। কার্বিকে দায়ী করা মন্তব্যের আলোকে ফিলিস্তিনি ইস্যুতে ওয়াশিংটনের কাছে তার অবিচল অবস্থান নিশ্চিত করার জন্য রাজ্যটি বিবৃতি দিয়ে বলেছে, মন্ত্রণালয় জানিয়েছে। কির্বির এই বক্তব্যের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, কির্বির ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথা ওয়াশিংটনকে পরিষ্কার করে বিবৃতিতে দেওয়া হয়েছে। রক্তক্ষয়ী হামলা থামার কোনো লক্ষণ নেই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নির্বিচারে ধ্বংস আর হত্যাযজ্ঞের 4 মাস পূর্ণ হলো। গত বছরের 7 অক্টোবর গাজার শাসক হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলা শোধ নিতে সেদিন থেকেই নিরন্তর ত্রিমুখী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা পরিণতি হয়েছে কার্যত এক মৃত্যুপরীতে। গতকাল পর্যন্ত 27,585 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু সংখ্যা 11,000 বেশি। এরপরে হামলায় বিরাম দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়া ছাড়া খাবার, পানি ও চিকিৎসার অভাবে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে নতুন যুদ্ধবিরতি কার্যকর করা এবং সংঘাতের স্থায়ী সমাধানের খোঁজে আবারও মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজা অর্ধেক ভবন ধ্বংস হয়ে গেছে। 1,44,000 থেকে 1,75,000 ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত। মার্কিন বিশেষজ্ঞরা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে পেয়েছেন এই তথ্য। ইসরায়েলি হামলায় হাতছাড়া, হতাহত হওয়া ছাড়াও নিখোঁজের সংখ্যা অন্তত 8,000। তাদের মধ্যে অনেকেই বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে 17,000 শিশু। ইসরায়েল হামলার কারণে গাজার 23 লাখ অধিবাসীর 80% বাস্তুচ্যুত। গোটা উত্তর গাজা ধ্বংস সম্পন্ন হওয়ার পর ইসরায়েল এখন নজর দিয়েছে দক্ষিণে। উপত্যকার দ্বিতীয় বৃহত্তম সরকার ইউনিসের ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেন নিয়ে পশ্চিমারা ক্লান্ত, তারা এখন ভীতি ছড়াচ্ছে বলছে রাশিয়া। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর এর প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমা দেশগুলোর জনগণের মহৎ ভঙ্গ ঘটেছে, তারা এখন এ নিয়ে ক্লান্ত। নারিশকিন বলেছেন, পশ্চিমা সরকারগুলো এখন নেটোর উপর রাশিয়ান আক্রমণের ভয়ঙ্কর হুমকিকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরে জনসমর্থন জোগাড় করার চেষ্টা করছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি বলেছেন, জনমত জরিপে দেখা গেছে এই সব দেশের জনগণ ইউক্রেন সংকট নিয়ে নিতান্তই ক্লান্ত হয়ে পড়েছে। এখন খুব কম সংখ্যক লোকই মনে করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বিজয় হতে পারবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কৌশল বদলাচ্ছে ইউরোপ। 2 বছর ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সার্বিকভাবে সাহায্য করলেও রাশিয়াকে সম্পূর্ণভাবে পরাস্ত করা যায়নি, বরং 2 বছর পরেও সমানভাবে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া। শুধু তাই নয়, সামরিক জোট নেটোর অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা এরপর নেটোর অন্য সদস্য দেশগুলো আক্রমণ চালাতে পারে রাশিয়া। এই পরিস্থিতিতে কৌশল বদলানো জরুরি বলে মনে করছেন সেনাপ্রধানরা। গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে 2 দিনের বৈঠকে বসেছিলেন নেটো সেনাপ্রধানরা। সেখানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন সেনাপ্রধানরা। ডাচ সেনাপ্রধান জানিয়েছেন, আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারিনি, এটা মাথায় রাখা দরকার। নরওয়ের সেনাপ্রধান বলেছেন, রাশিয়া 2 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ইউরোপীয় দেশগুলো যদি সামরিক খাতে যথেষ্ট বিনিয়োগ না করে তাহলে বিপদ আসন্ন। জার্মানির নিরাপত্তা বিশেষজ্ঞ নিকো লেনজে বলেছেন, সেনাপ্রধানদের বক্তব্য খুব পরিষ্কার, রাজনীতিবিদদের কাছে তাদের আবেদন, সময় নষ্ট করার আর সময় নেই। ইউক্রেনকে অস্ত্র দিয়ে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে পুতিনের দেশকে যে পরাস্ত করা যায়নি তা পরিষ্কার। তিনি জানিয়েছেন, গত বছর ইউক্রেনকে 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ শেল দেওয়ার কথা ছিল ইউরোপের, কিন্তু ইউরোপ শেষ পর্যন্ত তা দিতে পারেনি। এর অন্যতম কারণ ছিল জার্মানি অর্ডারে স্বাক্ষর করতে দেরি করেছিল। নিকোর মতে কেবলমাত্র ইউক্রেন নয়, নেটোর হাতে আধুনিক অস্ত্র থাকা প্রয়োজন, এখনো পর্যন্ত যা যথেষ্ট পরিমাণে নেই।